কাজী প্রথমত বললো যে এটা কেমনে কি করবো, আগে এখন স্বামী আছে, তালাকও চাইতেছেন, আবার আজকে বিয়ে করতে চাইতেছেন। পরে তখন মানিকে বললো এটা ব্যাক ডেট দেন। বিভিন্ন জায়গায় আমার গেছে আর কি কথাবার্তা হয় আর মনে করেন সম্পর্ক লাগে না, নিরাপত্তা নাই। যেখানে আমার সন্তানের জীবনের নিরাপত্তা নাই, সেই সমাজে আমরা কিভাবে বাস করি বলেন? সেই সমাজে কি আমাদের বাঁচার কোনো অধিকার আছে? যেই সমাজের মানুষ কোনো কথা বলে না, যে জায়গায় আইনের মানুষ কোনো কথা বলে না, সে জায়গায় আমরা কি করতে পারি সাধারণ মানুষ? তাহলে আমরা আমাদের মতো সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? অপরাধী যেই হোক, আমি তার শাস্তি চাই। ঠিক আছে। জেলার মেলান্দ উপজেলার মালঞ্চ গ্রামের এমন একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেটি তাদের বিস্তারিত ঘটনা শুনলে আসলে শরীরের লোমগুলি দাঁড়িয়ে যায়। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কবির শেখ। কিভাবে কি হলো, আপনি কি এটা কি জানতেন না? সে আমাকে একদিন বলে আশেপাশের একজন মানুষ তার ফোন নাম্বার নিছে, তার বন্ধু হতে চায়। আমি বললাম যে তাহলে তুই বলবি যে স্বামী আছে আমার স্বামীরও সবচেয়ে বন্ধু আর কাছের মানুষ, আমার আর কোনো বন্ধুর প্রয়োজন নাই। ঘটনাটা আমি জানি সেদিনকে, যেদিনকে মানিকের বউ আমার এবং আপনার চাচার নাম কি মানিক? তাহলে হ্যাঁ, আমার চাচার নাম হইতেছে মানিক। মানিক তার বউ এবং কি তার মেয়ে ওই রাতের বেলা আমার বাসায় পরে বলে যে মানিকের সাথে তোমার বউ প্রেম করছে। আমি কই ফাজলিম করেন আপনি, এই ব্যাপার তো কখনো সম্ভব না, কারণ সে আমার ভাই না, সে হলো আমার চাচা, আর আমার বউ হলো তার বাঁচতে বউ, তার সাথে এটা কেমনে কি? আমি আপনার কথা মানি না। কবির হোসেন একজন সহজ সরল বাচনভঙ্গির মানুষ। তার দিনকাল ভালোই কাটছিল তার 2 সন্তান আর স্ত্রীকে নিয়ে। পরে এক পর্যায়ে আমার বড় চাচা আছে সোনারকা, তার বউ তাদের ঘরে নিয়ে গেল। মানিক এবং আমার বউ যে একসঙ্গে মেলান্দোলায় ছবি উঠছে, এই ছবিটা সহ আমার সামনে প্রকাশ করলো চাচা মানিক মিয়া। আর তারই ফাঁদে পরে কবির হোসেনের স্ত্রী পরক্রিয়া সম্পর্কে জড়িত হয় আফরোজা খাতুন। কবির হোসেন সেই অভিযোগটি নিয়ে আসে আমাদের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে আমাদের এই অনুসন্ধানী কার্যক্রম শুরু। বোরকা আমার কাছে দীর্ঘদিন যাবত কিনে চাইতেছে। আমি বলছি 1 মাস 1.5 মাস হয়েছে, তাই আমি বলছি যে টাকা উঠাই, ব্যাংক থেকে টাকা উঠামো, পরে আমি তোমার কিনে দিব। ওই টাকাটা দিয়ে ওই মানিকের সঙ্গে নিয়ে যায় বোরকাটা কিনছে। জনকে জানাজানি হলো, পরে আমি আমার বউরে আমি জিজ্ঞেস করলাম যে ঘটনা কি। পরে সেই সব কথাই এইভাবে আমারে বলছে এবং কি আমাকে লোভ লালসনা দেখানো হয়েছে, সেই কারণে সেই ঘটনাগুলো সাথে জড়িত হয়েছে। এখন মানিক মিয়া তো আপনার চাচা, মানিক মিয়ার সাথে মানিক মিয়া আপনাকে কিছু বলে না? মানিক মিয়া এখন আমাকে নিত্যদিনই ভয় দেখা যে আমাকে মেরে ফেলবে, তারপরে আমার সন্তানকে মেরে ফেলবে। সে আমার স্ত্রীকে নেওয়ার পরও সে আমাকে হুমকি দেয়, কারণ সে বলে আমি নেতা, আমার কাছে কোনো আইন মাইন কোনো কিছু কুলেবো না। সে বলে আমার কাছে অনেক বড় বড় নেতা আছে, বাবুল আছে, আর অনেকে আছে, তাদের সাথে ওই জড়িত, এবং কি ওরে কোনো আইনেও কোনো কিছু করতে পারবো না, সে এরকম ক্ষমতাশালী। আমার ফোন নাম্বারে তার ফোন নাম্বার লিস্টও আছে। সে কতবার ফোন দিছে, তার বউরে দিয়ে পর্যন্ত, তাদের আগের বউ তারে দিয়ে পর্যন্ত আমার ফোন দেওয়া হয়েছে, এবং কি কালু আছে, কালুরে দিয়ে ফোন দেওয়া হয়েছে, আর নাসির আছে, নাসিরে দিয়ে আমার ফোন দেওয়া হয়েছে। কি বলে? ফোন দিয়া তারা আমার ভয় দেখা যে তুই যদি তোর সন্তানের কাছে যাস বা তোর বউয়ের দেখার কাছে যাওয়ার চেষ্টা করস, তাহলে তোর জীবন তো যাবই, তোর সন্তানের তো জীবন সহ যাবো। মানে আপনার বউ তো এখন তো তার স্ত্রী, হ্যাঁ, তার সাথে বিয়ে হয়েছে না? আমি শুনছি যে তার সাথে দাগি ওই যে একটা কাজী অফিস আছে, সেই অফিসে নাকি তারা বিয়ে করছে। এই ব্যাপারে আমি কিছু জানি না। আপনাকে এই বিষয়গুলা এরকম ঘটনা ঘটতেছে, এই ধরনের কোনো আশ্বাস আপনার স্ত্রী আপনাকে দিছিল না? এরকম কিছু বলে নাই, কিন্তু আমার এই কথা নিত্য তিনি বলছে যে আমি চলো ঢাকা যাবো। তো ঢাকা ওই আগেও ছিল, আর বাপ মায়ের সঙ্গে ছিল। তখন আমি বলছি যে ঢাকা কেন যাবি, তোর কি আগের সাথে কারোর সাথে কোনো সম্পর্ক আছে বা এরকম কোনো পরিচিত আছে? আমার কোনো পরিচিত লোক নাই। সে বলে যে আমার একটা পরিচিত লোক আছে, সে আমার চাকরি দিবে এবং কি আমার নিয়ে গেলে ওই জায়গায় আমি থাকলে অন্য কাজকাম দেহে করবো, এ কথা আমার বলে। কারণ সে এই কথা কেন বলছে? মানিকের সাথে সম্পর্ক রাখার জন্য, নাকি আমারে কিছু করার জন্য, নাকি আমার সন্তানকে মেরে ফেলার জন্য? কেন সে ঢাকা নেওয়ার পরিকল্পনা করলো বা এরকম কিছু করলো, সেই কথাটা আমি জানতে চাই। মানিক মিয়া কোথায় থাকে মূলত? মানিক মিয়া থাকে ঢাকা এয়ারপোর্টে, নাকি সে রাজা সাহেবের কাছে সে কন্ট্রাক্টারি, মানে চাকরি হিসেবে কন্ট্রাক্ট নেয়, কাজ কন্ট্রাক্ট নেয়, সে কন্ট্রাক্টে কাজ। যে মানিক মিয়া আপনাকে হুমকি দামকি দিচ্ছে, এই ব্যবস্থা একটা আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। হ্যাঁ প্রয়োজন। আমি যদি আইনের আশ্রয় নিতে যাই, সে আমারে হুমকি দেয় তুই যদি আইনের আশ্রয় নিতে যাস তাহলে তুই রাস্তা দিয়ে আসতে তোরে মেরে ফেলাম।
বা তোর পোলাফানরে মেরে ফেলামো। এখন আমি ওই ভয়ে আমি আইনের আশ্রয় নিতেও মানে কারো কাছে যাইতে যে হাত পাতিতে পারতাছি না। এখন আমি কার কাছে যাব, কোথায় যাব? কবির হোসেনের স্ত্রীর নাম হচ্ছে আফরোজা। এই আফরোজা কবিরের দুঃসম্পর্কে এক চাচার সাথে পরক্রিয়া সম্পর্কে হঠাৎ লিপ্ত হয়ে যায় আকাশ ছোঁয়া স্বপ্ন আর বিলাসবহুল জীবনের আশায়। মানুষ স্বপ্ন দেখে সুখের জন্য, যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন যখন দুঃস্বপ্ন পরিণত হয় সেই স্বপ্নগুলো আর স্বপ্ন থাকে না। বিশেষ করে মেয়ে মানুষ। আসলে আফরোজা কি বলে সেই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ আফরোজা বেগম। আমার বিয়ে হয়েছে 9 বছর যাবে। আমার 2টা ছেলে মেয়ে আছে, একটা ছেলে একটা মেয়ে। আমার স্বামীর দুঃসম্পর্কের একটা চাচা আছে, তাদের অনেক সয় সম্পত্তি নাকি জহুরুল নামে এক নেতা ভোগ করছে প্রায় 60 থেকে 70 বছর। আগস্টের পর থেকে তারা জমি দখল করতেছে। তাদের গোষ্ঠীগত যত লোকজন ছিল তাদের সবাই, কারণ জহুরুল নেতা তো অনেক বড় নেতা, সে অনেক দিক থেকে লোকজন এসে হামলা করতে পারে। যেহেতু তাদের জমি জোরপূর্বক দখল করতেছে, এতদিন জহুরুলে খাইলো, এখন তারা ক্ষমতা পাইছে, তারা খাবো, সেই জন্য আমাদের সবাই এই খবর দিচ্ছে। পরে আমরা গেছি, যাওয়ার পরে প্রথমে ধান ক্ষেত লাগাইছে, তারপর থেকে ইট ভাটা দখল করছে, সেখানে ঘর উঠাইছে। নিচে যে ক্ষেতগুলো ছিল ওইখানে ইট ছিল, অনেকজন মানুষ লাগবে, সেই জন্য আমাদের মহিলারাও যাইতে বলছে। ইট টানার পরে যে মানিক হচ্ছে আমার স্বামীর চাচা, অতএব আমার চাচা শ্বশুর। সেদিন তার সাথে আমার দেখা আমার ছেলেটারে সাথে নিয়ে গেছি। আমার ছেলে ছোট মানুষ তো মোবাইল দেখে, তো বাচ্চারা নিয়ে ইট টানতে গেছি। বাচ্চা উপরে খেলা করতেছে, আমরা নিচে কাজ করতেছি। আমার বাচ্চার কাছ থেকে মোবাইলটা নিছে। মোবাইলটা নেওয়ার পরে আমার ফোন থেকে নাম্বারটা নিছে। কয়েকদিন পর থেকে আমার ফোন দেয়, কারণ আমার স্বামী কাজে যায়, মোবাইল বাড়িতে রেখে যায়, বাচ্চারা দেখে। এই সময় ফোন দিয়ে পরিচয় দেয় না, ফোন দিয়ে আমার সাথে কথা বলে। আমি জিজ্ঞেস করি কি আপনি, পরিচয় দেয় না, বলে চিনবা, আমি তোমার খুব কাছের লোক। বলছি যতই কাছের লোক হন পরিচয় দেন, পরিচয় না দিলে কথা বলবো না। রাজা সাহেবের আন্ডারে ঠিকাদারি কাজ করে, সে এয়ারপোর্টে থাকে। যখন জমির দরকার পড়ে সে এয়ারপোর্ট থেকে বাড়িতে আসার পর এরকম দীর্ঘ 1-2 মাস আমরা ওই বাড়িতে যাওয়া আসা করি। আমরা ঘরে উঠাইছি ওই বাড়িতে, কারণ সে জায়গায় আমার স্বামীর দাদারাও অংশীদার, সেই ক্ষেত্রে আমরা সবাই ওই জায়গায় গেছি, সবাই মিলে ঘর বাড়ি উঠাইছি। ডাক দিয়ে বললো, তুমি কি আমার চেনো? বলছি হ্যাঁ চিনি, আপনি আমার চাচা শ্বশুর, তোমার আমার ভালো লাগছে, কিন্তু দুর্ঘটনা আমার চাচার সাথে জমি নিয়ে মারামারি বাচ্চা, আমি অনেকদিন পলাতক ছিলাম। কিন্তু তোমাদের বাড়ি কই, তোমার বাপের বাড়ি কই, তোমরা কয় ভাই বোন, আমি এসব সব খবর জানি। তোমার আমার খুব ভালো লাগছে। 5 বছর আগে সমস্যার কারণে আমি কিছু বলতে পারি না, এখন যেহেতু ভাগ্য মিলাই দিছে, তাহলে আমরা এখন কথা বলতেই পারি, বন্ধুত্ব করতেই পারি। আমি দুঃখিত, আপনার সাথে আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। বললো যে শোনো, তুমি যতই যাই করো, তোমার একদিন হইলেও আমি বিয়ে করবো আর আমার এই বাড়িতে নিয়ে আসবো। পরে বলে শোনো, তোমার শ্বশুরও নাই, শাশুড়িও নাই, তোমার স্বামীর আপন বলতে কেউ নাই। দ্বিতীয়ত তোমার স্বামী মানসিক রোগী। তারপরে তোমার স্বামী 5 তলার উপর থেকে পড়ে গেছিল, সে ক্ষমতার জোর দেখায়। সে আমার আরো বলে যে 60 থেকে 70 বছর আগের জমি যদি সে তার চাচার কাছ থেকে উদ্ধার করতে পারে ক্ষমতার জোরে, সে ক্ষমতার জোরে আমার স্বামীরও মেরে ফেলাতে পারে। সেই জন্য আমি আর কারোর কাছে কিছু বলি নাই। ভাবছি যে হয়তো আমার স্বামী যখন কাজে থাকে তখন ফোন দিয়ে আমার ছেলে মেয়ের কথা বলে, আবার আমার স্বামী যদি বাড়িতে থাকে তখন ফোন দিয়ে স্বামীর কথা বলে। সে বুঝে না, সে যে কোনো মূল্যেই হোক, যে কোনো জিনিসের বিনিময়ে হোক, সে আমারে চায়, সে আমারে বিবাহ করবে। আমি বলছি যে না, এটা কোনো দিনই সম্ভব না। আমার স্বামী আছে, আমার 2টা ছেলে মেয়ে আছে, আমি এই কাজ কখনোই করতে পারবো না। কারণ এই মেলান্দ থানার মধ্যে মঞ্জু হোক, মনু হোক, এরা আমার কথা উঠা বসা করে। আমি যা বলবো এরা তাই শুনবো। তুমি বিচার নিয়ে কোন নেতার কাছে যাবা, কোনো নেতাই শুনবো না, কারণ ক্ষমতা এখন আমাদের। আমরা যা বলবো তাই হবে। 2 মাস এইভাবে কথা বলা হয়েছে। এই 2 মাসে আমি তার সাথে না করছি, কিন্তু শেষমেশ সে একদিন আমার ফোন দিল যে তুমি একটু বাজারের দিকে আসো। বলছি কেন বাজারের দিকে যাবো? যে তোমার স্বামীর নামে একটা কথা বলবো, তাহলে আসো, আইসা আমার সাথে দেখা করো। বলছি কোথায় যাবো? বলছে মালাঞ্চা বাজারে আসো। পরে আমি মালাঞ্চা বাজারে গেছি। যাওয়ার পরে আমার ছেলেরা, আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে, ওই স্কুলে আমার মেয়ে আর ছেলে, ওরা দুজনে স্কুল মাঠে খেলতে আছে। বিকেলে, সেদিন ছিল মঙ্গলবার,
তারিখটা আমার মনে নাই, মঙ্গলবার ছিল, ছেলে মেয়ে খেলতেছে, আমি পরে তার সাথে দেখা করার জন্য বাজারে গেছি। বাজারে যাওয়ার সাথেই তার একটা লোক আমাদের বাড়ির পাশে পাঠাইছে যে আমার ছেলে মেয়ে কী করতেছে আর কই খেলতেছে। পরে ফোন তার হাতেই, ফোন স্পিকার বাড়াই দিছে, আমার ছেলে মেয়ে যে চিল্লাচিল্লি করে খেলতেছে আমার এগুলো শোনাইতেছে। সে বললো যে বাইকে উঠবা না, ওইখানে আবার স্কুল মাঠের পাশেই পাগার আছে, পাগারে তখন এক কমর পরিমাণ পানি আর অনেক বড় বড় পানাও আছে, তার পাশে আবার আপনার কুশেরে ক্ষেত আছে। তখন বলতেছে যে পানার মধ্যে ডুবাই রাখবো নাকি কুশেরে ক্ষেত নিয়ে জবাই করবো। পরে বললো তোমার কিছুই করবো না, তুমি শুধু সুন্দর করে বাইকে উঠো যদি সন্তানের ভালো চাও। আমি ভয়ে বলছি যে কিছুই করবেন না, আমি যাইতাছি। মেলান্দ রোডে একটা রাস্তা আছে, আর্মি ক্যাম্প আছে, ওইখানে কিন্তু যাই দেখি সে আমার এক শফিক কাজের বাড়ি, সেখানে আমার নিয়ে গেল। পরে বললো প্রথমত স্বাক্ষর করবা, তোমার প্রথম স্বামীর ডিভোর্স দিবা, আর পরে স্বাক্ষর করবা সেটা হচ্ছে তুমি আমার বিয়ে করবা। এরকম তার সাথে কথা বলতে বলতে আমাদের মালঞ্চ বটতলা মুলবির ছেলে শাহিন দাদা ওইখানে উপস্থিত হলো। তারা দেখে আমি কিছুটা সাহস পেলাম যে শাহিন দাদারে যদি আমি কিছু বলি তাহলে হয়তো আমি এখান থেকে বাঁচতে পারবো, কিন্তু আমি তারা বলার মতো সুযোগ পাইনি। কাজী প্রথমত বললো যে এটা কেমনে কি করবো, আগে এখন স্বামী আছে, তালাকও চাইতেছেন, আবার আজকে বিয়ে করতে চাইতেছেন। পরে তখন মানিকে বললাম এটা ব্যাগ ডেট দেন। বলছিলাম যে বাবুল ভাইয়ের কাছে আমি বিচার দেন। সে আমার বলছে প্রত্যেক নেতা করে 4-5টা করে বউ থাকে, প্রত্যেক নেতারাই এরকম, কারো কাছে বিচার পাবা না। ওরা আমার বললো যে শোনো, আজকে তোমার বিবাহ করলাম, তুমি কাপড় চোপড় গুছাইয়া রাতে আমার কাছে আসবা। আমি আমার চাচার কাছ থেকে যদি এত বছর পরের জমি উদ্ধার করতে পারছি, আমার এই মালাঞ্চার মধ্যে আমার কেউ একটা কথা বলারও মানুষ না। আসসালামু আলাইকুম মানিক ভাই, আমি সাংবাদিক হাসান বলতেছিলাম যে আপনার একটা ঘটনা নিয়ে। আর আফরোজার সাথে আপনি কি বিয়ে হয়েছিল? ওই আমার অনেক কিছু বলছে, ঠিক আছে, আমাদের জমিন ব্যবহারের সম্পর্ক মনে করেন, পরে আইলো আর মনে করেন কথাবার্তা এমনি মনে করেন আমি আবার অন্য বিএনপি দল করি, তো আবার কাকার লোকে আপনি করে ওইটা নিয়ে মনে করেন জমিনের দণ্ড অনেক কিছু শালি শুধু হইলো, জমিনের অনেক কিছু হইলো। পরে মঞ্জু ভাই আইলো, এলাল ভাই আইলো, আলী আকবর ভাই আইলো, তারপরে মনে করেন বড় বড় অরুণ ভাই সহ আসলো। তারপরে এমনি মনে করেন কথাবার্তা বলতে বলতে ওরা মনে করেন আমার এক বন্ধু আছে নাসির নাম, ওর হচ্ছে ভালো একটা সম্পর্ক, এমনি মনে করেন কথাবার্তা বলতে বলতে মনে করেন আর কি একটা সম্পর্ক হয়ে গেল, এই সমস্যা এই সমস্যা এই সমস্যা। পরে ধরেন আর কি একটা সম্পর্ক হয়ে গেল, আর পরে উঠে গেলে আমি এইভাবে থাকবো না, ঢাকা যাবো, তুমি আমার একটা ব্যবস্থা করো, তোমার কিছু দেওয়া লাগবো না, তুমি শুধু মনে করো আমার একটা ছায়া থাকবা। আমি অনেক ধরনের ওই আমার এক 3 দিন পাওয়া ধরছে, জিজ্ঞেস করেন 3 দিন পাওয়া ধরছে, কোনো আমি নিজে কমান দিয়ে দেবো, সমস্যা নাই, এই সত্য না মিথ্যা পাওয়া ধরে বলছে। হ্যাঁ সত্য না, আমি রোজা রাখি, আমি এই আপনার সত্য কথাটা বলতে জিজ্ঞেস করেন, অস্বীকার করে না। অর্গত কাজে আছে না, অর্গত ই করে দেবো, ওই দাম করতে বিএমবি করে। আমি যাওয়ার পরে মনে করেন এই যে আমার কইলো তাই না, তারপরে কইলো তোমার কোনো সমস্যা না, তুমি আমি যে অর্থ মনে করেন ওই যে বাম সাইডে তো মনে করেন রক্ত জমে গেছে, বুঝছেন কি গেছি, রক্ত জমার পরে গেলাম বলে এই অবস্থা তো খারাপ, ওর কাছে টাকা পয়সা নাই আমি জানি। পরে গেলাম তাহলে তুমি হাসপাতালে যাও, ওই নাই ভাইয়ের বউ আমাদের দলীয় লোক যাও ঘরে বাড়ি, তারপরে দ্বারা যেমন আর বউর বাবির সাথে ভালো কথা বলি, বাবি করলে তাহলে ওরা নিয়ে আসবে, নিয়ে দেখবো নি দিয়ে পয়সা পয়সা যার আগে আমি ব্যবস্থা করে দিব। পরে করলাম, পরে মানে এসে দিয়ে লোক নিয়ে হাইরে পরে গেলাম, আমি বললাম যে এটা তো একটা তোমরা জামালা সৃষ্টি করতে করলে তোমার কিস্তি হবো না তুমি বউ। পরে নেওয়ার পরে আরো মানুষ ফাঁসা দিয়ে মনে করে নিশ্চয় ফাইন নিল, পরে কাজে নিল, নেওয়ার পরে বিয়েও করাইলো। ওর মনে যা আসা তাই 20 লাখ টাকা করতে না, 5 লাখ টাকা করতে না, 50 লাখ টাকা করতে, বললো 20 লাখ টাকা আমি কাজে না ফাইন দিলাম। একে একে বিয়ে কয়বার মাসে করে ওটা বন্ধ রাখবো না, ওর কথা ওটা হবো না, নতুন করে আবার করো। পরে আমার তো ফাইন নিল, পরে মেয়েও ফাইন দিল, মেয়েও কোনো সময় বললো না আমার আগে বিয়ে হয়েছিল, ওদিকে কথা বললো না। ফাইন নেওয়ার পরে মানে সরাসরি ফাইন দিয়ে গেল। তারপরে পরে আমার 12টা ওই বিয়েটা তো আপনারা দুজনে মিলেই করছিলেন, ওইখানে তো আর সাক্ষী ছিল না, ওরা কেউ সাক্ষী ছিল ওদের? না 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 না, ওদের সাক্ষী নাই, ওইখানে কোনো সাক্ষী নাই। ওই সাক্ষী দিছে, ওর 2টা লোকের সাক্ষী দিছে, আমার এমনি 2টা লোকের সাক্ষী দেওয়া। এরপরে আবার এরা আবার বাতিল হয় নাই, ওটা তো আছে, আমি অনেক দিন বুঝবে। আর পুরো আমার কাছে বনিয়ার হয় এমনি মন আর ওই ছয়কে যাবো গা, আমার করা কিছু নাই। কারণ জোর করে একজন মানুষ যাবার তার দায়িত্ব দিতে হয়, আর না যে কোনো দিনের মন
মন কিন্তু বাঁধতে রাখা যায় না। না না, এটা কোনোদিন সম্ভব না। কারণ ওরা জীবন মনে করেন মূর্খর দল হইলে এটা কোনো আড়াও নাই। আমার আড়াবো এটা হচ্ছে আগে জানলে কোনোদিন ওই অধীনও বেরিয়ে দিতাম। এটা আজকে গায়ে পড়বো, আবার অন্য আবার আসিয়া বিয়ে করা লাগবে। হ্যাঁ, বিয়ে তো একবার করছে। ওরা আমি বললাম আর মনে করেন 2-4 দিন যোগাযোগ হইলো। আর পরে বাবির নাম্বারটা আমার কাছে আসলো। ওর বাড়ি তো আমার নিয়ে গেছে, ওর বাড়ি তো নিয়ে গেছে 2 দিন। আর বাবার লোক পরিচয় করাইছে। ওর ভাবি সবই জানে, ওর বড় আপা সবই জানে। মানে এটা আগের ঘটনাটুক সবই জানে। ওর ভাবি সবই জানে। ওর ভাবিদের মিথ্যা কথা। ওর ভাবির 2টা সন্তান হয়েছে না, সন্তান মাথা ওদের হাত থেকে কথা বলতে পারে, তাহলে আমি বিশ্বাস করবো। আর আপনারা বিশ্বাস করবেন। ওর ভাবি সবই জানে, ওর বোনটা সবই জানে। আবার গলাগালি ধরে বিভিন্ন জায়গায় জায়গায় গেছে। ওটা ওই ওর মুখ দিয়ে সবই আপনার ওয়াইফের কাছে আছে, উঠেছে। ওরা ছবি দেখলে টের পাবেন। আর শুনেন, আমি চাই না যারা মেয়ে মানুষ বদনাম হয়েছে, বদনাম আমার যা করছে পরে শুনলাম আমার মায়ের কবর দেওয়া হয়েছে, কোনো কি হয়েছে না, আমার মায়ের মারি দিচ্ছি। আবার মনে করেন বিভিন্ন জায়গায় জায়গায় আমার গেছে। আর তো আমি ওর কোনো অভিশাপ দিই না, মিথ্যা কথা বলবো চাই না। ওই মিথ্যা কথা বলতে থাক। অনেক জায়গায় অনেক কিছু মিথ্যা কথা বলছে যে সন্তান মারবো, আর স্বামী ঘরের অবস্থা ছাড়বো তো তোমার এনকে দেয়। তুমি আরো অনেক কথা মনে করেন। একটা জিনিস ফাঁসিং হয়ে গেল, যেদিন বিয়ে হয়েছে ওর সন্তান জানে তুমি এই বাড়ি এই নয়নগরে। আমি ঢাকা দিনে আইছি না, তা বাবার বাড়িতে এই বাড়িতে আয় বসছে। হ্যাঁ, এই বাড়িতে আইছিল। 5 দিন আর ছিল। 5 দিন ছিল। 5 দিন মনে করেন যাই হোক কিছু বলা যায় না। মনে করেন লজ্জার বিষয়, রমজান মাসে খারাপ কিছু কথা বলা। এই দিনে দুর্ঘটনা করে আর পকেটের ছবিটা ছিল। আমি গেছিলাম মনে করেন জামালপুর, ওই যে আপনার হাসপাতালে গেলে আমাদের যুবনেতা নীলু ভাই আর নীলু ভাইয়ের অন্য গেছিলাম। তারপরে যে আমার লাইসেন্সের কাগজ হয় পুরো আমার ছবি আছে, ওরা তো ছবি করছিলাম। ঠিক আছে, ছবি উঠার পরে একটা স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে। ওই আমার অনেক কিছু দিচ্ছে আমার কাছে, আমি আপনি করিনি। ঠিক আছে, আমি কিছু আপনার কিছু খবর নাই, ওরাও কোনো কিছু কারোর বলিও না। কিছু কিছু জিনিস আমার দিচ্ছে, ওভার দিচ্ছে, কোনো কি করতে না করতে ওর মুখ দিয়ে স্বীকার করবো। আমি আমার কথা হলো আমি কারোর বদনাম করতে পারবো না। দিছে আমার স্মৃতি হিসেবে দিচ্ছে, আমার কাছে রাখছি। আমিও দিছি, ওর কাছেও রাখছে। ওরা যাই ওটা বুঝি। পরে যে সময় মনে করেন আইলাম, আর পরে ছবিটা পাওয়ার পরে আলাদা জামাল আইছে। আর ছবি দেওয়ার আগে ওর কাছে মনে করেন যাই হোক বাড়িতে গেলাম, আইলাম। ওকে বাড়িতে আমি ও গাড়ি কম যায়, তো কি কমই পরে ওর কারণে পরে গেছি। ওই আমার দেখে না যা, ওই আমার মনে করেন এক মুখটা না দিলে থাকা হয় না। কান্নাকাটি এই কিছু ভালো লাগছে। আমি একবার ঠিক আছে দাও, আমার আর কোনো দামালা দরকার নাই, অনেক অ্যাক্সিডেন্ট হতেই পারে। ও কইলো আমি একজন যাই, আমি ওই বাচ্চা নিয়ে দাম ঢাকা দামটা ঢাকা যাবো সন্তান 2টার জন্য। আমি ঠিক আছে ঢাকা আগে বলে যে আর কি আর্মিতে ঢাকা কোনো তারিখ করছে। ওটা আগে জানি না, পরে শুনলাম যে ঢাকার তারিখ করছে, ওই জায়গায় যাবো। আবার বলে তুমি আমার তোমার কোনো খরচ পাতি কোনো কিছু তোমার দেওয়া লাগবো না, আমার সন্তান 2টা আমি নিজে মানুষ, তোমার যে সময় আমি বাবার জমো তা না, তুমি আমার ভেতরে সহযোগিতা করা ঠিক হবে। আমি ঠিক আছে, কথাবার্তা এই ঘন্টায়। আবার আগে স্বামী ওইবার যা, ওই বাড়ি যা। আবার এর মধ্যে বাচ্চা ভর্তি হলো, নয়নগরে ছিল, আর মেয়ের ভর্তি করলো। ওই স্বামী কয়েকদিন পর পরই যা। আগের ওর নাম কি জানি, আপনার বাচ্চাটার নাম কি? স্বামীর নাম কবির। কবির যাই তো হলো 10 সালে বিয়ে হলো। আমি নিমো না কবির তো আবার ডিভোর্স দিচ্ছে। ডিভোর্স দেওয়ার পরে ওরা ওর আপনি দেয় কেমনে, তাহলে ও আসতে পারবো না, এটা কোন আসবে। ডিভোর্স দেওয়ার পরে ওরা নিয়ে থাকে, ওরা নিয়ে স্কুলে আয়া ভর্তি করলো। হ্যাঁ, ভর্তি হলো। আমরা না করে নয়নগরে স্কুলে জিজ্ঞাসা করবেন যে এর অভিভাবক ছাড়া কেউ ভর্তি হওয়া যায় না। এরপরে ভর্তি করে ফেলছে, আরো যায় মনে করেন থাকছে, এই হয়েছে ওটা মনে করেন প্রতি 20 বার দিনই যায়। আচ্ছা, ওই যে আমার কথা হইলো আমার এদিকে সমাজের লোকজন কইছে যে ওই যে যাইতে থাক, ওই জন্য বউ নিবার চান নিচ্ছে। আর তুমি কোনো কথা কয় না, যায় না, কোনো যোগাযোগ দরকার নাই। ওই যে কালকে আমার ডিসির অফিসে গেছিলাম, ওই যে আমাদের ইউনিয়নে এই 11টা ইউনিয়নে মনে করেন ওই যে চাউলের বিতরণের জন্য আপনার ডিলার বরাদ্দ হইলো। হ্যাঁ, আমি আসছিলাম। আমি দিই নাই, আমার
বন্ধু দিয়েছে মুসুর আছে না, মুসুরের ভিতরে চিনেন কিনা, মুসুরে দিতে আমার ঘরের দোকানের সামনে, আমাদের বাজারের সামনে আকরাম পাইছে। আর মেলান্দারা যেটা ছুটি মনে করেন না কেনা ব্যাপার, মন্দির ভাই কালকে মন্দির ভাই ঢাকাতে নাইলো তো মন্দির ভাই কি করার আমার সাথে কিভাবে মেয়ে যদি লাস্টে না দেয় তাহলে ওইটা আসতে দেয় দেখি মনে করেন কবির যাওয়ার পর আমি যদি হাত মুঠ মারি, আমি যদি মুঠ না খুলি আমরা কবিরের এর মধ্যে আমি একদিন ফোন দিয়ে বলছিলাম আমার কথা হলো কই তুই বউনে সেই কথা ক তোর বউনে দিতে আসছি অ্যাক্সিডেন্ট যা হয়েছে হয়েছে হারাই গেছে, মানুষ যা নষ্ট করতে কষ্ট তুই করস না, তোর বউ নষ্ট করছে। আর ওই আমার আমার সম্পর্ক 12 বছর ধরে, এটা আসলে ভুল কথা। ওই ক্ষেত্রে পাশে যে সময় স্বাধীন হইলো না, বুঝছি, আওয়ামী লীগের পতন হইলো। হ্যাঁ, ওর পরে বাবুল ভাইয়ের হতে আমি ঢাকাতে নিয়ে আইলাম। বাবুল ভাই মঞ্জুর ভাই আমি 6 তারিখে আমি বাবুল ভাইয়ের ফোন দিলাম, ভাই এই অবস্থা, তো তুমি কই আছো? আমার ভাই এয়ারপোর্টে গেড়ে আছে, তাহলে তুমি গেড়ে দাঁড়াও না, এটা পরে গেড়ে বাবুল ভাইয়ের আইলাম। বাবুল ভাইয়ের আসার পরে গাড়ি মধ্যে এই আমার কাহিনী কথা কইলাম। আগে তো নিয়ে গেছি কিন্তু সামাল পাইনি, পরে বাবুল ভাইয়ের বললাম, বাবুল ভাই বলে সুযোগ যখন পাইছ নাকি, তাহলে তার বোঝার ভাই নাই। পরে 7 তারিখে খেতা আপনি টানি আসছিল আর তো আলটান ভাই পরে লাগাই আলাই। আবার তখন কিন্তু ওর কথা বাতা নাই, কোনো সম্পর্ক নাই। ওরা আবার যে সময় আবার অমিরা আছে মনে করেন আমার অনেকখানি রাস্তার সাথে পুল পারে এই কাটায় পুরো, পরে উনকে শাড়ি খেয়ে তখনকে মনে করেন তখনকে তারপরেও অনেকদিন পরে আর কি 15-20 দিন 1 মাস পরে আর কি ওর আর কি কথাবার্তা হয় আর কি, আহে যায় মনে করেন তখন সম্পর্ক আগে না। নিকৃষ্ট ঘটনা ঘটেছে, আপনাকে অবশ্যই আপনার সমাজের মানুষের কাছে বিচার দিতে হবে। আর প্রকৃত বিষয়টা মানুষের কাছে আমরা তুলে ধরলাম, সেই প্রেক্ষিতে হয়তো আপনি হয়তো একটি সুবিচার পাবেন। আমাদের জামালপুরের একজন সুনামধন্য মানুষ, যিনি রাজা সাহেব মানে রাজা মিয়া বলে আমরা সবাই জানি, তাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি অনেক ভালো একজন মানুষ। মালঞ্চ বলতেই আমরা রাজা সাহেবকে চিনি। আর এই বিষয়টি আমি রাজা সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, উনি হয়তো এই বিষয়টি সুদৃষ্টিতে একটু দেখবেন। এবং এই মানুষটি আমরা যতটুকু দেখেছি একটি অসহায় মানুষ, তার পাশে দাঁড়িয়ে তাকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। কবির হোসেনের মনের আর্তনাদ, আর তার মনের আর্তনাদ, তার কথাগুলো আপনাদের কাছে আপনার কবির হোসেনের সমাজের কাছে মেসেজটা আমি পৌঁছে দিতে যাচ্ছি। সুষ্ঠু সবল জীবনযাপন করার পর তার স্ত্রীকে যখন তার চাচালে ভাগিয়ে নিয়ে যায় এবং কি কাজে অফিসে গিয়ে বিয়ে করে, এটা খুব কতটা নিকৃষ্ট হতে পারে একটা সমাজের জন্য, আপনাদের গ্রামের জন্য। আর এই কবিরের মনের ব্যথাটাকে আপনারা বুঝে নিজেদের মাঝে নিয়ে হয়তো একটি সমাধানের চেষ্টা খুঁজবেন। আর এই ধরনের মানিক মিয়া থেকে হয়তো আর নতুন কোনো মানিক মিয়ার জন্ম না হয়, সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের সঠিক বিচার, এই ধরনের মানিক মিয়াদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিউজ 24 সত্যের সন্ধানে সাহসিকতা।